নতুন অধ্যাদেশে তফসিলের আগে বছরের যে কোনো সময় ভোটার তালিকা করতে পারবে ইসি। মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৩৩। একাদশে ভর্তি ফি নির্ধারণ। চট্টগ্রাম বন্দরে ৩০% ট্যারিফ বাড়ানোর সিদ্ধান্ত। মালয়েশিয়া ঢুকতে না দিয়ে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো ১২৩ বাংলাদেশিকে। সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত। সুস্পষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা। ভারতে ক্লাস চলাকালীন স্কুলের ছাদ ধসের ঘটনায় নিহত বেড়ে ৭। কম্বোডিয়ার সঙ্গে যুদ্ধের হুঁশিয়ারি থাইল্যান্ডের। এশিয়া কাপে একই গ্রুপে ভারত পাকিস্তান, মুখোমুখি অন্তত ২ বার। ভোটার তালিকা অধ্যাদেশ জারি করেছে সরকার। নতুন আইন অনুযায়ী নির্বাচন কমিশন চাইলে তফসিল ঘোষণার আগে বছরের যে কোনো সময় ভোটার তালিকা প্রকাশ ও সংশোধন করতে পারবে। বৃহস্পতিবার রাতে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এই অধ্যাদেশ জারি করা হয়। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩-এ দাঁড়িয়েছে। শুক্রবার বিকালে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শুক্রবার বিকাল 4:15 পর্যন্ত মোট 33 জনের মৃত্যু হয়েছে, আর বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন 50 জন। 2025-26 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী 30 জুলাই, চলবে 11 আগস্ট পর্যন্ত। মূল ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে 7 থেকে 14 সেপ্টেম্বরের মধ্যে, আর ক্লাস শুরু হবে 15 সেপ্টেম্বর। এবার একাদশ শ্রেণীতে ভর্তির সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে 8,500 টাকা। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ প্রকাশিত নীতিমালা থেকে এ তথ্য জানা যায়। নীতিমালা অনুযায়ী ঢাকা মেট্রোপলিটন এলাকার ইংরেজি ভার্সনের নন এমপিও কলেজগুলো সর্বোচ্চ 8,500 টাকা এবং বাংলা ভার্সনের নন এমপিও কলেজগুলো সর্বোচ্চ 7,500 টাকা ফি নিতে পারবে। নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন বলেছেন, আমদানি রপ্তানিতে গড়ে 30% ট্যারিফ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর। আন্তঃমন্ত্রণালয় ও স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করেই এ ট্যারিফ বাড়ানো হয়েছে। শুক্রবার সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শন শেষে ট্যারিফ বাড়ানোর একথা জানান তিনি। মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সম্প্রতি মোট 198 জন বিদেশি নাগরিকের প্রবেশ প্রত্যাহার করে ফেরত পাঠানো হয়েছে, যাদের মধ্যে 123 জনই বাংলাদেশি। শুক্রবার সকালে এক প্রতিবেদনে দেশটির গণমাধ্যম মালয় মেইল জানিয়েছে, অভিবাসন শর্ত পূরণে ব্যর্থ হয় তাদের মালয়েশিয়ায় প্রবেশ করতে দেওয়া হয়নি। তাছাড়া পর্যাপ্ত তহবিল না থাকা, আবাসনের বুকিং না থাকা এবং ভ্রমণের উদ্দেশ্য অস্পষ্ট থাকাকে এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। ফেনীর পরশুরাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে 2 বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার রাত 12টার দিকে উপজেলাটির বাঁশপদুয়া সীমান্ত এলাকায় এ ঘটনাটি ঘটে। গুলিতে নিহতরা হলেন মোহাম্মদ মিল্লাল হোসেন ও মোহাম্মদ লিটন। উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ ও পরে নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বর্তমানে এটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থান করছে, যার কারণে দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। ভারতের রাজস্থানে স্কুল ভবনের ছাদ ধসে পড়ার ঘটনায় নিহত শিশুর সংখ্যা বেড়ে 7 জনে দাঁড়িয়েছে। আরও 2 শিশু গুরুতর আহত অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন। শুক্রবার সকাল 8:30টার দিকে ঝালাওয়াড় জেলার মনোহর থানার পিপলতি সরকারি স্কুলে এ ঘটনাটি ঘটে। এনডিটিভির খবরে বলা হয়, ঘটনার সময় স্কুলে 60 জন ছাত্রছাত্রী, শিক্ষক ও অন্যান্য কর্মচারী উপস্থিত ছিলেন। নিহতরা সবাই 8 থেকে 11 বয়সী শিশু। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সীমান্ত সংঘর্ষ দ্বিতীয় দিনে গড়িয়েছে এবং পরিস্থিতি আরও জটিল আকার নিচ্ছে। থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওইচাচাই শুক্রবার সতর্ক করে বলেন, সংঘর্ষ যুদ্ধের দিকে গড়াতে পারে। ইতোমধ্যে 2 দেশের মধ্যে প্রাণঘাতী হামলা ও পাল্টা হামলায় উভয় পক্ষের সাধারণ জনগণ ও সেনারা হতাহত হয়েছে। চলমান রাজনৈতিক উত্তেজনার মাঝে নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ ক্রিকেট। ভারতের মাটিতে আয়োজিত হওয়ার কথা থাকলেও শেষমেশ সংযুক্ত আরব আমিরাতে বসছে এশিয়া কাপের আসর। 2 ভেন্যুতে ভাগ হয়ে হবে এই টুর্নামেন্ট। আয়োজক হিসেবে থাকছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। চলতি বছর এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি-20 ফরম্যাটে। জানা গেছে ভারত ও পাকিস্তানকে রাখা হবে একই গ্রুপে, ফলে কমপক্ষে 2 বার মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী 2 দল, একবার গ্রুপ পর্বে এবং আবার সুপার 6-এ। যদি উভয় দল ফাইনালে পৌঁছায় তাহলে দেখা যাবে আরও একটি হাই ভোল্টেজ ম্যাচ।
For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.